নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। বাংলা শিক্ষা ক্লাসরুমে সকলকে স্বাগত জানাই। রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের আয়োজনে এবিপি আনন্দে এই বাংলা শিক্ষা ক্লাসরুম প্রতিদিন সকাল 10টা থেকে 11টা এবং বেলা 3টে থেকে 4টে হয় এবং সেই অনুযায়ী আজও আমরা কিন্তু সময় মতোই উপস্থিত হয়ে গিয়েছি। ছাত্রছাত্রীদের প্রশ্ন আমাদের কাছে আছে। আমরা আজকের অনুষ্ঠান শুরু করব। যেমনটা তোমরা জানো, নবম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর জন্য সকাল 10টা থেকে 11টা আমাদের এই অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানে আজকে নবম শ্রেণীর জন্য আমাদের বিষয় ফিজিক্যাল সায়েন্স এবং দ্বাদশ শ্রেণীর জন্য আমাদের বিষয় ফিজিক্স। নবম শ্রেণীতে আলোচনার বিষয় ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি, দ্বাদশ শ্রেণীর বিষয় ক্যাপাসিটেশন। আমার সঙ্গে যারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে প্রথমেই পরিচয় করিয়ে দেবো। আমার সঙ্গে ডক্টর চন্দ্রজিৎ হালদার রয়েছেন কসবা চিত্তরঞ্জন হাই স্কুল থেকে, রয়েছেন রাজীব কর চেতলা বয়েজ হাই স্কুল থেকে, রয়েছেন রানা খান বিধাননগর গভর্নমেন্ট স্কুলের শিক্ষক, এবং আমাদের সঙ্গে রয়েছেন মৌসুমী বল্লভ রানী বিনোদ মঞ্জুরি গার্লস হাই স্কুল ঝাড়গ্রাম থেকে। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি একে একে আসবো। তোমরা ইতিমধ্যেই তোমাদের প্রশ্ন পাঠিয়েছো এবং সেই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে এর আগেও কিন্তু আলোচনা হয়েছে, ক্লাসে বুঝিয়েছেন শিক্ষকরা, এবং সেই বিষয়েরই আজকে ডাউট ক্লিয়ারিং এর ক্লাস। আমাদের ফোন নাম্বার তোমরা জানো 24605572 or 73। তোমরা সরাসরি ফোন করতে পারো, তোমাদের প্রশ্নের উত্তর কিন্তু স্যারেরা দেবেন। আমি বরং প্রথম প্রশ্ন দেখিয়ে নিই যা তোমরা ইতিমধ্যেই আমাদের পাঠিয়েছো। সৃজিতা পাল, সৃজিতা পালের প্রথম প্রশ্ন সোয়াইকা উচ্চ বালিকা বিদ্যালয় হাওড়া থেকে। সৃজিতা জানতে চেয়েছে ধনাত্মক কৃতকার্য ও ঋণাত্মক কৃতকার্য কাকে বলে। আমি প্রথম প্রশ্নের উত্তর নিতে রাজীব স্যারের কাছে আসবো। স্যার, কৃতকার্যকে পরিমাপ করা হয় বল এবং সরণের গুণফল দিয়ে। অ্যাকচুয়ালি সেই গুণফলটা যদি বল এফ হয় এবং সরণ যদি ডি হয় তাহলে সেখানে লেখা হয় এফ ডট ডি। এখানে ডট চিহ্ন দিয়ে গুণফলটা প্রকাশ করা হয়, ক্রস চিহ্ন দিয়ে নয় কিন্তু, কেননা এটা দুটো ভেক্টর রাশি, এই দুটো ভেক্টর রাশির গুণফল একটা স্কেলার রাশি এবং সেটাকে প্রকাশ করা হয় এফ ডি কস থিটা দিয়ে, যেখানে থিটাটা ওই এফ এবং ডি এর মধ্যে অ্যাঙ্গেল। এবারে যদি এই থিটাটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয় তখন কৃতকার্যকে বলা হয় ধনাত্মক কৃতকার্য। যদি থিটাটা 90 ডিগ্রি হয় তখন ওয়ার্কটা হয় 0, তখন এটাকে বলা হয় তখন এই বলটাকে বলা হয় নো ওয়ার্ক ফোর্স। আর যদি থিটাটা 90 থেকে 180 ডিগ্রির মধ্যে হয় তখন এই কৃতকার্যটা ঋণাত্মক হয়। তখন অ্যাকচুয়ালি প্রথমে যদি 0 থেকে 90 ডিগ্রি হয় বডিটা নিজেই কাজ করে, আর যদি থিটাটা 90 ডিগ্রি হয় কোনো কাজ হয় না। যদি থিটাটা 90 থেকে 180 ডিগ্রির মধ্যে হয় তখন বস্তুর উপরেই কাজ হয়, বস্তু নিজে কোনো কাজ করে না। এই জন্যই থিটা 90 থেকে 180 ডিগ্রির মধ্যে এই কাজটাকে বলা হয় ঋণাত্মক কাজ। স্যার আমাদের ইকুয়েশনের মাধ্যমেও কিন্তু বুঝিয়ে দিয়েছেন ঠিক কিভাবে এই ধনাত্মক কৃতকার্য এবং ঋণাত্মক কৃতকার্য সম্পন্ন হয়, সেটা কিন্তু স্যার একেবারে ফর্মুলা দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছেন। তাহলে আমি এবার দ্বিতীয় প্রশ্নে আসি। দ্বিতীয় প্রশ্ন দিব্যেন্দু পৈতের আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ থেকে। দিব্যেন্দু জানতে চেয়েছে শক্তি বেশি থাকলেই কি বেশি কার্য করা যায়? আমি আবারও রাজীব স্যারের কাছেই আসবো। অ্যাকচুয়ালি শক্তির ডেফিনেশন হচ্ছে ক্যাপাসিটি টু ডুইং ওয়ার্ক, মানে যার যত বেশি কাজ করার ক্ষমতা হবে তার তত শক্তি বেশি হবে। অতএব শক্তি বেশি থাকলে কাজ করার ক্ষমতাটা বেশি হবে। আচ্ছা, বেশ। তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তর আমরা পেলাম। এবার আমি দেখব তৃতীয় প্রশ্ন করেছে ঐতিহ্য দাস শিলিগুড়ির নেতাজি হাই স্কুল থেকে। ঐতিহ্য কি জানতে চেয়েছে? ঐতিহ্যর প্রশ্ন, বাঁকানো ধনুকের সাহায্যে তীর ছোঁড়া যায় কেন? আমি রানা স্যারের কাছে উত্তরটা জানতে চাইবো। স্যার, বাঁকানো ধনুক তাহলে সোজা ছিল, হ্যাঁ, পরে তাকে বাঁকানো হয়েছে। এবার এই বাঁকানো ধনুক যখন তাকে বাঁকানো হয় তখন তার আকৃতির পরিবর্তন হয়। যে কোনো বস্তুকে যদি আকৃতির পরিবর্তন করা যায় তাহলে বাইরে থেকে বল প্রয়োগ করে আকৃতি পরিবর্তন করতে হয়, এবং সেই বলটা তার আকৃতি পরিবর্তনের জন্য যেটা প্রয়োগ করা হচ্ছে তার বিরুদ্ধে তার মধ্যে একটা বল তৈরি হয়, যাকে আমরা স্থিতিস্থাপক বল বলি। এই স্থিতিস্থাপকতা তখন আমি যে বলটা দিয়ে তাকে বাঁকালাম, যে কাজটা করলাম তার মধ্যে সেই কাজটা সঞ্চিত হয়। এবার যখনই সেই বাঁকানো ধনুকটা ছেলেটাকে টেনে ছেড়ে দেওয়া হয় তখন সে আমার কাজ করা শক্তিটা
দিয়ে সে নিজের আকৃতিকে ফেরত পাওয়ার চেষ্টা করে বা ফেরত পায়। তাহলে শুধুমাত্র ধনুকটা তীর ধরে থাকলে ওই তীরটা কোনো শক্তি থাকবে না, সে যেতে পারবে না। যখনই তাকে বাঁকানো হচ্ছে, আমি বাইরে থেকে কাজ করে তাকে বাঁকাচ্ছি, আমার কাজটা তার মধ্যে সঞ্চয় হচ্ছে শক্তি হিসেবে, স্থিতিস্থাপক সঞ্চয় হিসেবে। এবং এই স্থিতিস্থাপক শক্তি যেটা, সেটাকে আমরা স্থিতিশক্তি বলি, স্থিতিস্থাপক স্থিতিশক্তি। এবং স্থিতিস্থাপক স্থিতিশক্তি তখন সেই ধনুকটার নিজস্ব রূপে বা যে আকৃতিতে ছিল ফিরে আসার চেষ্টা দেয়, এবং সেই চেষ্টায় সেটা তীরকে গতিশীল করে। সেটা যতক্ষণ না মাকাচ্ছ ততক্ষণ তার মধ্যে কোনো শক্তি থাকছে না, ততক্ষণ তীরটা স্মরণ হবে না, অর্থাৎ কোনো কাজ হবে না। একটু আগেই স্যার বললেন যে শক্তি থাকলেই কাজ করা যাবে, তাহলে সেই তীরটাকে ছোঁড়ার জন্য যে শক্তিটা দরকার সেটা আমার ওই বাঁকানো বাঁকিয়ে দিয়ে কাজের মধ্যে করতে হবে, এবং সেটা স্থিতিস্থাপক স্থিতিশক্তি পরবর্তীকালে তীরে গতিশক্তি হিসেবে রূপান্তরিত হবে। বেশ, তাহলে আমরা পরের প্রশ্ন দেখি। শরণ্য সেনগুপ্ত প্রশ্ন দেখব ছাত্রা নন্দলাল ইনস্টিটিউশন থেকে। শরণ্য জানতে চেয়েছে, অভিকর্ষীয় স্থিতিশক্তি কেন ধনাত্মক হয়, ব্যাখ্যা করো। আমি এই প্রশ্নের উত্তর নিতে একটু মৌসুমী ম্যাডামের কাছে চলে যাব। রানী বিনোদ মঞ্জুরি গার্লস হাই স্কুলের ঝাড়গ্রামের শিক্ষিকা মৌসুমী ম্যাডাম আমাদের সঙ্গে রয়েছেন। আচ্ছা, অভিকর্ষীয় স্থিতিশক্তি মানে কিছু কাজ করতে হবে, অভিকর্ষ বলের বিরুদ্ধে বস্তুটাকে ভূমির ওপরে তোলা হচ্ছে, অর্থাৎ কার্য সমান অভিকর্ষজ বল ইনটু সরণ। অভিকর্ষজ বলের মান কত? m ইনটু জি। আর ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় তোলা হচ্ছে, তোলা m g ইনটু h। আমরা এই অভিকর্ষীয় স্থিতিশক্তির পরিমাপের ক্ষেত্রে আমরা ভূপৃষ্ঠটাকে নির্দেশ তল হিসাবে ধরে থাকি। নির্দেশ তলের ওপরে মানে ভূপৃষ্ঠ থেকে যত ওপরে উঠবো অভিকর্ষীয় স্থিতিশক্তি হবে ধনাত্মক, আর ভূপৃষ্ঠ থেকে যখন ভূপৃষ্ঠের গভীরতায় যাব, পৃথিবীর গভীরতায় যাব, তখন অভিকর্ষীয় স্থিতিশক্তি হবে ঋণাত্মক। বেশ, আমি তাহলে একবার পরের প্রশ্ন দেখি। নেহা হালদারের পরের প্রশ্ন আমি দেখব নিবাধই বালিকা বিদ্যালয় থেকে। আমি মৌসুমী ম্যাডামের কাছে এই প্রশ্নটা নিয়ে যাব। একটি বস্তুকে প্রথমবার ধীরে ধীরে এবং দ্বিতীয়বার তাড়াতাড়ি ভূমি থেকে একই উচ্চতায় তোলা হলো, উভয় ক্ষেত্রে কি কার্যের পরিমাণ সমান হবে, কেন? আচ্ছা, আমরা ভূপৃষ্ঠ থেকে বস্তুটাকে ওপরের দিক দুটো বস্তুকেই তুলছি, ভূপৃষ্ঠ অভিকর্ষ বলের বিরুদ্ধে তুলছি, তাহলে কার্য সমান কি হবে? অভিকর্ষজ বল ইনটু সরণ। অভিকর্ষজ বলের মান কত? mg। আর সরণ কত? ভূপৃষ্ঠ থেকে তোলা হয়েছে, ভূপৃষ্ঠ থেকে যদি h উচ্চতায় তোলা হয় mg ইনটু h। দুটো বস্তুকেই একই উচ্চতায় তোলা হয়েছে, ঠিক আছে? সুতরাং কার্য কি? কার্য হচ্ছে দুটোর ক্ষেত্রেই mgh সমান হবে। এখানে যেহেতু সময়, কিন্তু দেখো এই ইকুয়েশনটার মধ্যে কোথাও সময় নেই, তাহলে আগে তো ধীরে ধীরে তোলা হচ্ছে বা খুব আস্তে আস্তে তোলা হচ্ছে, তার উপর কিন্তু কার্য নির্ভর করে না। কতটা উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে কতটা উচ্চতায় তোলা হলো তার উপর নির্ভর করে কতটা কার্য হবে। অর্থাৎ এক্ষেত্রে যেহেতু দুটো বস্তুকেই একই উচ্চতায় তোলা হয়েছে, সুতরাং কার্যের মান সমান হবে। বেশ ম্যাডাম, আমি আপনার কাছে আবারও আসবো, তবে স্নেহা সরকারের প্রশ্ন আমি দেখব শ্যামসুখী বালিকা শিক্ষা নিকেতন থেকে। স্নেহা যে প্রশ্ন রেখেছে, গতিশক্তি ঋণাত্মক হতে পারে না কিন্তু স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে কি, এই প্রশ্ন করেছে এবং তার ব্যাখ্যা জানতে চেয়েছে। আমি রানা স্যারের কাছে যাব। স্যার, আমরা বোর্ডে যাই। হ্যাঁ, একটু আগেই ম্যাডাম উল্লেখ করেছেন যে ভূমিকে যদি নির্দেশ তল ধরি, তাহলে ভূমি থেকে উপরের দিকে যখন উঠব সেটা আমরা উচ্চতা বলি, এই উচ্চতাটা ধনাত্মক, এবং সেখানে স্থিতিশক্তির মান mgh যদি করি, m ঋণাত্মক হতে পারে না, বস্তুর ভর কখনো ঋণাত্মক হবে না। জি অভিকর্ষ ত্বরণ, এটা নিচের দিকে হলে আমরা এখানে দিক সবসময় নিচের দিকে বলে এই মানটাই ধরে নি খালি, আর এই ধনাত্মক বলে যখন ভূমি থেকে ওপর দিকে উঠব তখন সেটা ধনাত্মক ধরবো। কিন্তু আবার তখন ম্যাডাম বললেন যে যদি গর্তের মধ্যে আমরা হিসাব করি, নিচে ভূমি থেকে নিচের দিকে করি, তাহলে ওপর দিকটা যদি ধনাত্মক হয়, নিচের দিকটা যদি ডেপথ ডি হয়, এটা নিশ্চয়ই ঋণাত্মক।
তাহলে বস্তুটা যদি নিচে চলে আসে, গর্তের মধ্যে পড়ে যায়, তখন সে তার স্মৃতিশক্তি আগের তুলনায় কমে যাবে, এবং সেই জন্য তখন কিন্তু স্মৃতিশক্তির ঋণাত্মক। এই কারণে আমরা কোনো বস্তুকে ওপর দিকে তুললে ছেড়ে দিলে সে নেমে আসে, কারণ তার মধ্যে ধনাত্মক স্মৃতিশক্তি সঞ্চিত থাকে। কিন্তু নিচের দিকে কোনো একটা গর্তে ফেলে দিলে সেটা আর উঠতে পারে না, কারণ তাতে তার স্মৃতিশক্তি ঋণাত্মক, সে স্মৃতিশক্তিতে ব্যয় করে ফেলেছে, চলে গেছে। তখন তাকে তুলতে গেলে আবার বাইরে থেকে কাজ করে এই পরিমাণ স্মৃতিশক্তি দিয়ে তাকে ওপরে তুলতে হয়। সেই জন্য স্মৃতিশক্তি এটা কখনো ধনাত্মক কখনো ঋণাত্মক, নির্ভর করবে নির্দেশ তলের ওপরে। যদিও সাধারণভাবে ভূমিতলটাকে আমরা ধরে নিই 0, উচ্চতা 0, কিন্তু একটা টেবিলের ক্ষেত্রেও এটা হিসাব করা যেতে পারে। একটা টেবিলে তুমি যদি কোনো একটা বই রাখো বা একটা পেন যদি ওপরে রাখা থাকে, তাহলে তার মেঝের থেকে তার উচ্চতা যেহেতু h হয়, টেবিলের উচ্চতা, তাহলে স্মৃতিশক্তিটা ধনাত্মক। যেই সেটা পড়ে যাবে, সেই পেনটা কিন্তু নিজে নিজে ক্ষমতা নিয়ে টেবিলের উপরে চলে আসবে, কারণ এখানে যে স্মৃতিশক্তি সে অর্জন করেছিল এর সাপেক্ষে এটা যদি আমরা 0 ধরি লেভেলটা, তাহলে নিচের দিকটা ঋণাত্মক, ওপর দিকটা ধনাত্মক। আর সে কিন্তু তার স্মৃতিশক্তি তার কাছে নেই, সে ব্যয় করে ফেলেছে, ঋণাত্মক হয়ে গেছে। ফলে তোমাকে পেনটাকে তুলে আনতে হবে, বাইরে থেকে কাজ করে তাকে আবার পুনর্বার ওই অত পরিমাণ তুলে এনে স্মৃতিশক্তি অর্জন করলে তবে সে টেবিলের উপরে আসবে। সুতরাং গতিশক্তির ক্ষেত্রে কিন্তু এর ব্যাপারটাই নেই, কারণ গতিশক্তি ½ mv², এমটা ধনাত্মক, আর v², ভি যদি ঋণাত্মকও হয় বা ধনাত্মক যাই হোক না কেন, এটার মান সবসময় ধনাত্মক। ফলে গতিশক্তিটা সবসময় ধনাত্মক, কিন্তু স্মৃতিশক্তি নির্ভর করবে কোন জায়গা থেকে উচ্চতা বিচার করছি, গভীরতা বিচার করছি, তার উপরে, তার সাপেক্ষে ধনাত্মক ঋণাত্মক হবে। উচ্চতা বাড়লে ধনাত্মক, উচ্চতা কমলে ঋণাত্মক। বেশ, আমাদের সঙ্গে একজন টেলিফোনে রয়েছেন, সুচিত্রা সাঁতরা ফোন করেছেন, বলো। শুনতে পাচ্ছ সুচিত্রা? হ্যাঁ বলো। বল প্রযুক্ত হলেও কৃতকার্য শূন্য হতে পারে কি? বেশ, বল প্রযুক্ত হলেও কৃতকার্য শূন্য হতে পারে কি? খুব ভালো প্রশ্ন। তাহলে কৃতকার্যটা ছিল আমাদের বল ইন্টু সরণ ইন্টু একটা কস্থিটা। কস্থিটাটা যদিও ট্রিগোনোমেট্রির জিনিস, তোমরা ক্লাস 10-এ গিয়ে শিখবে। তাহলে বল প্রযুক্ত হলো, তাহলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যদি ডি শূন্য হয়, F = FD কস্থিটা হচ্ছে কৃতকার্য। এখন যদি ডি শূন্য হয়, তার মানে বল প্রযুক্ত হলো কিন্তু সরণ হলো না। আগের দিনও আমরা বলেছিলাম যে একজন মানুষ যদি সারাদিন ধরে একটা দেওয়াল ঠেলে যায়, দেওয়াল ঠেলতে ঠেলতে প্রচুর ঘেমে গেল কিন্তু দেওয়াল সরল না, তাহলে তার সরণ হলো না। তাহলে প্রচুর পরিমাণে বল প্রয়োগ করলো কিন্তু সরণ না হওয়ার জন্য কিন্তু কোনো কার্য হলো না। আবার যদি এরকম হয় যে সরণ হচ্ছে বলের লম্ব দিক বরাবর, মানে যেখানে থিটাটা 90 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে কস থিটার মান 0, তাহলে সেক্ষেত্রেও কিন্তু কোনো কার্য হবে না। মানে একটা পয়েন্ট হচ্ছে যদি সরণ না হয় তাহলে কার্য হবে না, আর 2 নম্বর যদি সরণ প্রযুক্ত বলের সাথে লম্বভাবে হয় তাহলেও কিন্তু কোনো কার্য হবে না। নিশ্চয়ই বুঝতে পেরেছো? বেশ স্যার, আমাদের বোর্ডেও দেখিয়ে দিয়েছেন বোর্ড ওয়ার্ক করে। স্যার আপনি যদি আরেকবার একটু দেখিয়ে দেন, আপনি যেটা বোর্ড ওয়ার্ক করেছেন যদি একটু দেখিয়ে দেন। স্যার বললেন যে আগে রাজীব স্যার বলেছিলেন যে এফডি কস থিটা হচ্ছে কার্যের মান। হ্যাঁ, কস থিটার বিভিন্ন মান 0 থেকে 180 পর্যন্ত আমরা যাচ্ছি না, আমরা কতগুলো মান স্যার বলেছিলেন যে কস থিটা যখন 0 হচ্ছে তখন W = FD ধনাত্মক কার্য, কস থিটা যখন 180, থিটা যখন 180 ডিগ্রি হচ্ছে কস থিটা মাইনাস ঋণাত্মক কার্য। এখন চন্দ্রজিৎ স্যার বললেন যে এটা যদি মানটা মাঝখানে 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হলে কস থিটা মান 0। যেমন সূর্যের চারপাশে গ্রহগুলো আবর্তন করছে, আবর্তন বল যেটা করছে গ্রহগুলো যে পথে সরণ যাচ্ছে আর যেদিকে তার আকর্ষণ বল মহাকর্ষ বল এরা পরস্পর লম্ব, সেই জন্য এটা কার্যহীন বল, কোনো কাজ হচ্ছে না। যদি কাজ হতো, আমরা জানি কাজ মানে শক্তি, তাহলে গ্রহগুলোর শক্তি কমে যেত, তাহলে এই গ্রহটা ঘুরতে ঘুরতে এসে সূর্যের মধ্যে পড়ে যেত। কিন্তু কোনোদিন সেটা পড়ছে না, তার কারণ এই মহাকর্ষ বল কোনো কাজ করছে না। এবং সেই মহাকর্ষ বল কাজ করছে না একটাই কারণ, যে সরণ আর বলের দিকটা পরস্পর সমকোণে থাকছে। বেশ, সায়নী বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে, বলো সায়নী। হ্যাঁ বলছি, আমার প্রশ্নটা হচ্ছে শক্তি কিভাবে গতির সঙ্গে সম্পর্কযুক্ত? বেশ, শক্তি কিভাবে গতির সঙ্গে সম্পর্কযুক্ত স্যার? হ্যাঁ, কার্য আর শক্তি তো একই জিনিস। শক্তি হচ্ছে কার্য করার সামর্থ্য, তাহলে গতির সাথে সম্পর্কযুক্ত মানে একটা গতিশীল বস্তু কার্য করার যে সামর্থ্য লাভ করে সেটাই তার গতিশক্তি। যেটা স্যার একটু আগে বোর্ডে দেখিয়েছেন যে গতিশক্তি হচ্ছে ½ mv²। তাহলে একটা বস্তু যদি ভি বেগে যায় তাহলে তার গতিশক্তি হচ্ছে ½ mv²। তাহলে এইভাবে গতিশক্তিটা হচ্ছে তার শক্তি, গতিশক্তি, যান্ত্রিক শক্তিটা এক প্রকার।
বেশ, এবার আমি দেখি বরং সৌম্য কর্মকার যে প্রশ্ন আমাদের পাঠিয়েছে। সৌম্য ইছাপুর নর্থল্যান্ড হাই স্কুল থেকে আমাদের জানতে চেয়েছে, ক্ষমতা ও শক্তির মধ্যে পার্থক্য লেখো। একটি হালকা এবং একটি ভারী বস্তুর গতিশক্তি সমান, কোনটার ভর বেশি? আমি রাজীব স্যারের কাছে আসবো স্যারের উত্তরটা। অ্যাকচুয়ালি কোশ্চেনটা তো আগেই বলেছো, একটা হালকা এবং একটা ভারী বস্তু, তো ওখানেই তো অ্যান্সার আছে। তাহলে এই কোশ্চেনটাই ভুল আছে। কোশ্চেনটাকে এইভাবেই লেখো যে দুটোর গতিশক্তি সমান, গতিশক্তি সমান হলে একটা ভারী বস্তু একটা হালকা বস্তুর মধ্যে কোন বস্তুর ক্ষেত্রে ভরবেগটা বেশি হবে সেইটা কোশ্চেন হওয়া উচিত। কোশ্চেনটা এমনি তুমি যেটা কোশ্চেন করেছো সেটাই অ্যান্সারে আছে, মানে অ্যান্সারও সেটাই আছে, কিন্তু কোশ্চেনটা একটু ঘুরিয়ে নাও, দিয়ে লেখো যে হালকা বস্তু এবং ভারী বস্তু দুটো বস্তুর ক্ষেত্রে ভরবেগ এর তুলনা করো, কার ভরবেগ বেশি হবে, ভারী বস্তু না হালকা বস্তুর, যেখানে দুটো বস্তুরই এই শক্তি সমান। তাহলে তোমরা জানো পি সমান রুট ওভার অফ 2mE, এটা তোমরা জানো, যেখানে এমটা হচ্ছে ভর, ইটা হচ্ছে তার গতিশক্তি। তাহলে প্রথম বস্তুর যদি ক্যাপিটাল এম যার ভর বেশি বলা হচ্ছে, আর যেটা হালকা বস্তু তার স্মল এম, তাহলে প্রথমটা যদি আমরা P1 বলি ভরবেগ, দ্বিতীয়টা যদি আমরা P2 বলি, তাহলে P1/P2 করলে তাহলে শুধু রুট ওভার অফ ক্যাপিটাল এম বাই রুট ওভার অফ স্মল এম থাকবে। তাহলে ক্যাপিটাল এমটা যদি বেশি হয় তাহলে P1টা বড় হবে P2টার চেয়ে, তাহলে যার ভর বেশি সেখানেই ভরবেগটা বেশি। বুঝা গেল কিনা? একদম একদম স্পষ্ট করে আমরা বুঝতে পেরেছি। এবার অস্মিতা রক্ষিত আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। বলো অস্মিতা। হ্যালো, হ্যাঁ, আমার প্রশ্ন হলো যে প্রমাণ করো যে অবাধে পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি সর্বদা স্থির থাকে। বেশ, হ্যাঁ, এটা কিন্তু গতদিন আমরা প্রমাণ করে দেখিয়েছিলাম যে একটা বস্তুকে, তাও একটু সংক্ষেপে আমি তোমাদের বলে দিই, গতদিন প্রমাণটা পুরো করা হয়েছিল, একটা বস্তুকে যদি এইচ উচ্চতা থেকে ফেলে দেওয়া হয় বা ছাড়া হয়, তো এইচ উচ্চতায় যখন বস্তুটা থাকে তখন তার কিন্তু স্থির অবস্থায় থাকে। তাহলে স্থির অবস্থায় থাকলে তার গতিশক্তি শূন্য, তাহলে তার স্থিতিশক্তি থাকবে, সেই স্থিতিশক্তিটা হচ্ছে mgh। এইবার যদি ওই বস্তুটাকে ফেলে দেওয়া হয় তাহলে মাঝামাঝি যখন সে অবস্থায় আসবে তাহলে তার স্থিতিশক্তিটা কমতে থাকবে, আর যেহেতু তার বেগ বাড়ছে তাহলে তার গতিশক্তিটা বাড়বে। কিন্তু দেখা যাবে যে মোট যোগ করলে মোট শক্তির পরিমাণ mgh-ই হয়। আবার আরেকটা পয়েন্টও তোমাদের দেখাতে হবে যে একদম ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে তার স্থিতিশক্তিটা পুরোটাই শূন্য হবে, কিন্তু গতিশক্তিটা হবে mgh। মানে তিনটে অবস্থাতেই কিন্তু তার মোট শক্তি mgh হবে, যেটা বোর্ডে রানা স্যার করে একটু দেখাচ্ছেন। আমরা বরং একবার দেখে নিই। একদম উপরে স্থিতিশক্তি যেটা দেখানো হয়েছে ইপি দিয়ে, ইপিটা স্থিতিশক্তি, ওখানে স্থিতিশক্তি প্রথম অবস্থানে একদম উপরে স্থিতিশক্তি হচ্ছে mgh, ই কে মানে গতিশক্তি, আর ডান দিকে দেখানো আছে ই মানে ইপি প্লাস ই কে, যেটা মোট শক্তি। mgh আর শূন্য যোগ করলে mgh হয়, তাহলে একদম উপরে মোট শক্তি mgh, মাঝামাঝি যখন পড়লো, মাঝামাঝি অবস্থায় তার বেগ হচ্ছে v, তার স্থিতিশক্তি কত x দূরত্ব সে নেমে গেছে, তাহলে এখন তার উচ্চতা হচ্ছে h-x, তাহলে এক্ষেত্রে তার স্থিতিশক্তি হবে mgh-x, আর গতিশক্তি হাফ mv স্কোয়ার। এবার x দূরত্ব নামলে তার বেগটা হবে v স্কোয়ার হচ্ছে 2gx, সেখানে আবার স্থিতিশক্তি পাবো আমরা mgx, দুটো যদি যোগ করি মোট শক্তি mgh পাবো। আবার ঠিক ভূমি স্পর্শ করার একদম নিচের ছবিতে ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে তার স্থিতিশক্তি হচ্ছে 0, আর গতিশক্তি ওই একই রকমভাবে হাফ mv স্কোয়ার, যেখানে সে h উচ্চতা সে নামলো তাহলে v স্কোয়ার হবে 2gh, তাহলে সেখানে তার গতিশক্তি হবে mgh, মোট শক্তি তিনটে ক্ষেত্রেই থাকছে mgh। বেশ, এবার আমি বরং দেখে নিই আরিক মণ্ডলের প্রশ্ন। আরিক মণ্ডল ঝাপানডাঙ্গা পরেশনাথ বিদ্যা মন্দির পূর্ব বর্ধমান থেকে জানতে চেয়েছে, একটি গতিশীল বস্তুর রৈখিক ভরবেগ 30% বৃদ্ধি পেলে গতিশক্তির শতকরা পরিবর্তন কত হবে? স্যার আমি আপনার কাছেই আবার আসবো। হ্যাঁ, তাহলে আবার সেই ফর্মুলাটা আমাদের লাগবে। একটু আগে স্যার বললেন যে পি স্কোয়ার ইকুয়াল টু 2mE, আমাদের একটা ফর্মুলা আছে পি স্কোয়ার ইকুয়াল টু 2mE, যেখানে পিটা হচ্ছে ভরবেগ, ইটা হচ্ছে
গতিশক্তি এবং এমটা ভর। তাহলে গতিশক্তি হচ্ছে p²/2m, ইটা হবে তাহলে p²/2m। এখন পিটা বেড়ে গেছে 30%, মানে আগে যা ছিল তার 30% বেড়ে গেছে। তাহলে যদি আগে পি থাকে তাহলে এখন বেড়ে কত হচ্ছে, p প্লাস p ইন্টু 30/100, মানে 1.3p। আগে যদি পি থাকে 30% বেড়ে গিয়ে হবে তাহলে 1.3p, তাহলে তার গতিশক্তিটা কত হবে, এই 1.3p এর হোল স্কোয়ার। 1.3p এর হোল স্কোয়ার যদি করি তাহলে সেটা কত হবে 1.69, তাহলে 0.69 বেড়ে গেল, তো সেটাকে পার্সেন্টেজ করলে 69% বৃদ্ধি সহজেই বেরিয়ে যাবে। বেশ, এবার বরং আমরা একটু নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টটা দেখে নিই। নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টে আজকে কি থাকছে, আজকের এই ডাউট ক্লিয়ারিং ক্লাস, এবং সেই ডাউট ক্লিয়ারিং ক্লাসের পরে নবম শ্রেণীর অ্যাসাইনমেন্টটা স্যার যদি একটু বলে দেন। একটি হালকা এবং একটি ভারী বস্তুর গতিশক্তি সমান, বস্তু দুটির কার ভরবেগ বেশি, এইটা একটা প্রশ্ন থাকবে। তার সঙ্গে আরো একটি প্রশ্ন রয়েছে, কখনো কখনো ক্রিকেট বলকে যে বেগে ছোড়া হয় মাটিতে আঘাত করার পর তার গতিবেগ বেড়ে যায়, এটি কিভাবে সম্ভব, এবং তার দেখতেই পাচ্ছ দ্বিতীয় প্রশ্ন। এবং তৃতীয় প্রশ্ন থাকবে, এক ব্যক্তি নদীর স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটছে কিন্তু তীরের সাপেক্ষে স্থির রয়েছে, এখানে কার্য হচ্ছে কিনা বুঝিয়ে বলো। আজকে যে আলোচনা হলো সেই ক্লাসের আলোচনা কিন্তু আগেও হয়েছিল, আজকে মূলত তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই দ্বিতীয়বার করে স্যারেরা আবারও বুঝিয়ে দিয়েছেন। এবং তারপর এই তিনটে প্রশ্ন তোমাদের জন্য থাকছে, খুব সহজে চ্যাপ্টারটা পড়ার পর তোমরা যে ডিসকাশন হয়েছে সেটা যদি মন দিয়ে শুনে থাকো তাহলে অ্যাসাইনমেন্ট একেবারেই করতে তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা তো অবশ্যই তোমাদের প্রশ্ন পাঠিয়েছো, সেই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা শুরু করব, তবে অবশ্যই ফোন লাইন খোলা রইল তোমাদের জন্য। আমি প্রথম প্রশ্নে বরং আসি, ক্যাপাসিটার্স অ্যান্ড ক্যাপাসিটেন্স এই আমাদের আলোচনার বিষয়। ত্রিপর্ণা দত্ত কাল্লা হরিপদ হাই স্কুল পশ্চিম বর্ধমান থেকে ত্রিপর্ণা প্রশ্ন পাঠিয়েছে। ত্রিপর্ণার 4টি প্রশ্ন আছে, কিন্তু আমি ভাগে ভাগে প্রশ্ন নেব। ত্রিপর্ণা প্রথম যেটা জানতে চেয়েছে, দুটি পরিবাহীতে একই ধরনের সমপরিমাণ আধান আছে, এদের মধ্যে বিভব প্রভেদ কি থাকতে পারে? আমি রানা স্যারের কাছে প্রথমেই আসবো। একই ধরনের সমপরিমাণ আধান, এই দুটো পরিবাহী, এদের পারস্পরিক অবস্থানটা জানতে হবে। পারস্পরিক অবস্থানটা একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার, এবং যদি একটার ভেতরে একটা থাকে এবং বাইরেরটাকে যদি আমরা আধান আর্থ করে রেখে দিই তাহলে কিন্তু সেখানে দুটোর মধ্যে বিভব থাকতে পারে। অথবা যদি তারা এমনভাবে সজ্জিত অবস্থান থাকে যে তাদের পারস্পরিক অবস্থান এমন হতে পারে যে একটা সংস্পর্শে আছে, তাহলে কিন্তু বিভব নাও থাকতে পারে। ফলে দুটো পরিবাহীর ক্ষেত্রে এই আধান বন্টনটা কিভাবে আছে সেটা একটা বিচার্য বিষয়। আর এই পরিবাহীতে আধান, এটা পরিবাহী দুটো ধারকত্বের উপরেও নির্ভরশীল, এবং এই ধারকত্ব আমরা আগের দিন যেটা আলোচনা করছিলাম যে ধারকত্ব যে কোনো বস্তুতে কতটা আধান দেওয়া হবে এবং তার সেই যতটা আধান দেওয়া হবে সেটা তার বিভবকে বাড়াবে, এবং এই যে বিভবটা বাড়বে সেই বিভবটার বৃদ্ধি, এই অনুপাতটাকে আমরা আধান বাই বিভব, এটা আমরা ধারকত্ব বলে থাকি। আমরা আগের দিনে এই সূত্র থেকে বলে রাখি কয়েকটা কথা, যে আমরা আগে এই গত দিনে আলোচনায় আমরা এই ধারকত্ব বাড়ার সাথে সাথে যে কোনো মানে বস্তু যাতে আমরা আধান দিচ্ছি তার ধারকত্ব বাড়ার সাথে সাথে কি ঘটনা ঘটে। মূলত আমরা কোনো একটা বস্তুতে যখন আধান দিই তখন আমরা বলি সেই বস্তুটা আধান রাখতে পারে, তার তড়িৎ শক্তি বৃদ্ধি পায়। এই তড়িৎ শক্তিটা কিন্তু যে কোনো জায়গায় অন্য একটা উপরেও রাখতে পারি। যেমন ধরি আমরা আমাদের ব্যাটারি, মোবাইল ফোনের ব্যাটারি, তাতে কিন্তু তড়িৎ শক্তি আছে, কিন্তু সেটা রাসায়নিক শক্তি হিসেবে তড়িৎ শক্তিটা রাখা থাকে। আমরা সেটা যখন ব্যবহার করি তখন সেই রাসায়নিক শক্তিটাকে তড়িৎ শক্তি রূপান্তরিত করে ব্যবহার করি। কিন্তু আমরা যখনই আমরা ক্যাপাসিট্যান্স বা ধারকের কথা বলবো তখন সেই ধারক কিন্তু তড়িৎ শক্তিটাই তড়িৎ শক্তির রূপে রেখে দেয়, এবং তড়িৎ শক্তি রাখার যে ঘটনাটা সেটা বিভিন্ন পদ্ধতি আছে, তাদের বিভিন্ন রূপ আছে। যেমন সমান্তরাল পাত দুটো পাশাপাশি রাখলে আমরা আলোচনা করেছিলাম ধারক হতে পারে। একটা বৃত্তাকার পরিবাহী যদি মাটি থেকে ভূমি থেকে রাখা হয়, যদি ভূমির সাথে সংযোগ না করা হয় সেও আধান ধরে রাখতে পারে। তারপরে একটা পরিবাহী দিয়ে যদি আড়াল করে দেওয়া যায়, দুটো সম্মুখকেন্দ্রিক একাধিক পরিবাহী বৃত্তাকার বা গোলকাকার, তাহলেও আধান ধরে রাখতে পারে। প্রতি ক্ষেত্রে আধান কিন্তু এখানে শক্তিতে উন্নীত করবে, এবং এই আমরা আজকের আলোচনা মূলত শুরু করব ওখান থেকে যে আধান
দেওয়ার সাথে সাথে পরিবাহীতে তড়িৎ শক্তির কি পরিবর্তিত হয় বা তড়িৎ শক্তি কতটা বাড়ে সেখান থেকে শুরু করবো। স্যার এক্ষুনি আলোচনা হলো হ্যাঁ যে যে আধান দিলে তার শক্তির কিভাবে পরিবর্তন হয়। আমরা যেহেতু এটা ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে আমরা আলোচনা করছি, যে ক্যাপাসিটেন্সে আমরা কি করি না, প্যারালাল প্লেট ক্যাপাসিটর হোক, স্ফেরিক্যাল ক্যাপাসিটর হোক বা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর হোক, সেখানে আমরা কি করি, একটা পজিটিভ চার্জ জেনারেটরের সঙ্গে প্লেটটাকে, কন্ডাক্টিং প্লেটটাকে কানেক্ট করি। এখান থেকে ইলেকট্রনগুলো চলে যায় এবং এটা পজিটিভ হয় এবং সাইমালটেনিয়াসলি এটা ইন্ডাকশনের জন্য এদিকে নেগেটিভ এবং এদিকে যে পজিটিভ হয় সেই পজিটিভগুলো ইলেকট্রন গিয়ে নিউট্রালাইজড করে দেয়। সেটা এর আগে দিন ক্লাসে হয়েছে এবং এর জন্যই এটা একটা ক্যাপাসিটেন্স ফর্ম করে। কিন্তু এখানে এই যে চার্জগুলো যাচ্ছে, একই যখন ফার্স্ট চার্জটা যাচ্ছিল এখানে, তখন কিন্তু এখানে কোনো পোটেনশিয়াল ছিল না, বিভব ছিল না। আস্তে আস্তে যখনই যাচ্ছে তাহলে এইটা পজিটিভ হয়ে যাচ্ছে, তখন ইলেকট্রনের উপরে আরও আকর্ষণ বল ব্যবহৃত হচ্ছে। তাহলে প্রথমে যে চার্জটা গেছিলো তখন কিন্তু পোটেনশিয়াল ছিল 0, একবারে লাস্ট যে চার্জটা যাচ্ছে তখন তার পোটেনশিয়াল হয়ে গেল ভি, ধরো ভি। তাহলে আমরা ধরে নিতে পারি যে এই যে চার্জটা যাচ্ছে, টোটাল ধরো কিউ চার্জ এখানে যাচ্ছে, যার জন্য এখানে পজিটিভ কিউ চার্জ জেনারেট করেছে। তাহলে এই কিউ চার্জটা কতটা পোটেনশিয়ালের মধ্যে দিয়ে আছে, পোটেনশিয়াল আমরা কাকে বলি না, একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে কোনো একটা বিন্দুতে নিয়ে আসতে যে কাজ হয় সেটাকে আমরা বলি বিভব। তাহলে কাজ দিয়েই আমরা মেজার করি। তাহলে কিউ চার্জকে যদি আমরা নিয়ে যাই তাহলে টোটাল কাজ কত হবে না, যেহেতু পোটেনশিয়ালটা প্রথমে 0 ছিল, পরে হয়েছে ভি, তাহলে অটোমেটিক্যালি হাফ, তার সঙ্গে কিউ, এইটাই হবে টোটাল ওয়ার্ক ডান বা টোটাল মোট কাজ। তাহলে সেখান থেকে দাঁড়াচ্ছে হাফ ভি ইন্টু কিউ। আবার হাফ ভি কিউ মানে কি, সি ইন্টু ভি। আমরা ক্যাপাসিটেন্স কাকে বলেছিলাম না, কিউ বাই ভি, একক বিভব বৃদ্ধির জন্য যতটা আধান প্রয়োজন হয়, ভি যদি 1 হয় তখন তাকে আমরা বলি সি। তাহলে কিউ সি ইকাল টু কিউ বাই ভি, তাহলে সেখান থেকে কিউ ইকাল টু সি ভি। তাহলে কত শক্তি হলো, হাফ সি ভি স্কোয়ার। বা এখান থেকেও আমরা লিখতে পারি, এই লাইন থেকেও লিখতে পারি হাফ ভি মানে কিউ বাই সি ইন্টু কিউ, দ্যাট ইজ হাফ কিউ স্কোয়ার বাই 2c মোট সঞ্চিত শক্তি। তাহলে একটা ক্যাপাসিটরের ক্ষেত্রে একইভাবে যদি আমরা একটা স্ফেরিক্যাল কন্ডাক্টরের ক্ষেত্রেও যদি আমরা এটাকে আস্তে আস্তে করে আহিত করি, তাহলে প্রথমে যে ইলেকট্রনটা যাচ্ছে তখন তার এখানে কিন্তু পোটেনশিয়াল 0, আস্তে আস্তে যখন লাস্ট ইলেকট্রনটা যাবে তখন কিন্তু এই যে কাজটা করা হচ্ছে আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে। যেটা বলের বিরুদ্ধে কাজ করা হয় সেটাই কিন্তু শক্তি হিসাবে সঞ্চিত হয়। ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ফোর্স হলে সেটাই, যে কাজটা করব সেটাই শক্তি হিসাবে ওই স্ফেরিক্যাল কন্ডাক্টরের ক্ষেত্রে বা এর ক্ষেত্রে সঞ্চিত থাকে বা ক্যাপাসিটরের ক্ষেত্রে সঞ্চিত থাকে। কেননা যেটা ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স যদি হয় সেটা হচ্ছে রিলিজ এনার্জি, আর এগেনস্ট দ্য ফোর্স হলে সেটা স্টোরেজ এনার্জি। তাহলে এখানেও একইভাবে যখন পোটেনশিয়াল 0 থেকে ফাইনাল পোটেনশিয়াল ভি হলো, তাহলে সেখানেও কিন্তু এই এভারেজ পোটেনশিয়াল ধরে নিয়ে আমরা কিন্তু এনার্জিটাকে কাউন্ট করতে পারি। সেখানেও একই ফর্মুলা আসবে, হাফ সিপি স্কোয়ার বা হাফ কিউ স্কোয়ার বাই 2c। এটা তোমরা এমনি ইন্টিগ্রাল দিয়েও করতে পারো। বেশ, আমি দেখে নেব ত্রিপর্ণার দ্বিতীয় প্রশ্ন। একটি ধারকের ধারকত্ব সি, একে কিউ আধানে আহিত করা হলে ধারকটিতে কত শক্তি সঞ্চিত হবে? এই উত্তরটাই সেই উত্তরটা। স্যার আপনি যদি আরেকবার একটু বুঝিয়ে দেন স্যার, যেভাবে অঙ্কটা করে দিয়েছেন আপনি যদি, যেহেতু প্রশ্নটা আমরা দেখলাম, একটা ধারকের ধারকত্ব সি আর একে কিউ আধানে আহিত করা হয়েছে, তাহলে আমরা কিউ ইকুয়াল টু তাহলে সিভি, তাহলে স্যার বোর্ডেও করলেন, তাহলে ভিটা হচ্ছে কিউ বাই সি। তাহলে একবারই তো আধান দিয়ে দেওয়া যায়নি, আধান একটু একটু করে দিতে হয়েছে। তাহলে যত আস্তে আস্তে আধান দেওয়া হয়েছে তত তার বিভব বেড়েছে। তাহলে যখন তার একদম শেষ বিভব অবধি ভি অবধি বাড়লো, তখন তাহলে তার একটা গড় বিভবের হিসাব করতে হবে। তাহলে গড় বিভবটা হচ্ছে 0 + v/2 মানে
v/2। তাহলে কৃতকার্যটা কি হবে? গড় বিভব ইন্টু তড়িতাধান। তাহলে গড় বিভব ইন্টু তড়িতাধান যেটা, তাহলে ওটা গুণ করলে আসছে হাফ ইন্টু ভি ইন্টু কিউ, তার মানে q²/2c, বা আমরা বলতে পারি হাফ সিভি স্কোয়ারও বলতে পারি, কারণ কিউ ইকুয়াল টু যদি আমরা সিভি বসিয়ে দিই হাফ সিভি স্কোয়ার চলে আসবে। তাহলে এটা হচ্ছে একটা ধারকের সঞ্চিত শক্তি, আমরা অনেক রকম ভাবে ব্যবহার করতে পারি, হাফ সিভি স্কোয়ারও হতে পারে, q²/2cও হতে পারে। তাহলে এই শক্তি নিয়ে বলতে গেলেই আমাদের এবার চলে আসতে হচ্ছে যে জিনিসটা, যে দুটো পরিবাহী বা দুটো ধারক যাকে আমরা আহিত করে রাখলাম, এবার এদেরকে যদি সংযোগ করা হয়, হ্যাঁ একটু স্লাইডটা দেখাতে হবে, একটা স্লাইড যদি প্রথম স্লাইডটা দেখান, আমি বলতে থাকছি ততক্ষণে। তাহলে একটা পরিবাহী ধরে নিলাম আমরা, দুটো পরিবাহী একটা ধরে নেওয়া হয়, দু রকম পরিবাহী যার একটা ধারকত্ব হচ্ছে C1 আর একটা ধারকত্ব হচ্ছে C2। তাহলে আমরা ধরে নিই প্রথম ধারক বা পরিবাহীতে Q1 আধান দেওয়া হচ্ছে আর দ্বিতীয় ধারকটাতে Q2 আধান দেওয়া হচ্ছে, এবং তার ফলে প্রথমটার বিভব বাড়লো V1 আর দ্বিতীয়টার বিভব হচ্ছে V2। তাহলে Q1 নিশ্চয়ই হবে C1 V1 আর Q2 হবে C2 V2। প্রথমে তারা দুটো আলাদা ছিল, এবার কি করব না সেটাকে আমরা তার দিয়ে সংযুক্ত করলাম। তার দিয়ে সংযোগ করলে যার বিভব বেশি সেখান থেকে কম বিভবের দিকে তড়িতাধান যাবে। তাহলে যেতে যেতে যার বিভব বেশি তার বিভব কমবে, আর যার বিভব কম ছিল তার বিভবটা বাড়বে। তাহলে এরমভাবে চলতে চলতে একটা সাধারণ বিভবে এসে পৌঁছাবে। তাহলে যখন সাধারণ বিভবে পৌঁছে গেল, সেই সাধারণ বিভবটা কি হবে? মোট আধান বাই মোট ধারকত্ব, তাই তো? তার মানে মোট আধান কত ছিল? Q1 প্লাস Q2, আর মোট ধারকত্ব ছিল C1 প্লাস C2। আবার আমরা দেখলাম যে Q1 ইকুয়াল টু C1 V1, তাহলে সেটা আমরা বসিয়ে দিতে পারি C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। তাহলে এটা আধান বন্টনের পর সাধারণ বিভব হয়ে গেল। তাহলে সংযোগের পর নিশ্চয়ই ওদের আধানটাও কারোর কমেছে কারোর বেড়েছে। তাহলে প্রথমটার আধানটা ধরে নিচ্ছি Q1 ড্যাশ, তাহলে তার আধানটা কত হবে? সেটা C1 V, আর পরের আধানটা হবে Q2 ড্যাশ, যেটা C2 V। তাহলে এই আধান বন্টনের ফলে শক্তির কি কোনো পরিবর্তন হলো? সেটা আমরা নেক্সট স্লাইডে দেখব। তাহলে প্রথম দিকে তার শক্তিটা ছিল, প্রথম যে তার দিয়ে সংযোগ করার আগে সেটা ছিল হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার, আর যখন আমরা তার দিয়ে যুক্ত করেছি তাহলে তারপরের শক্তিটা কত হয়েছে? হাফ C1 V স্কোয়ার প্লাস হাফ C2 V স্কোয়ার। তাহলে এখানে যদি হাফ V স্কোয়ার কমন নিই তাহলে C1 প্লাস C2। তাহলে এবার যদি E1 থেকে আমরা E2 বাদ দিই তাহলে বেশ কিছু ক্যালকুলেশন করে লাস্টে একটা আসবে হাফ C1 C2 বাই C1 প্লাস C2 আর V1 মাইনাস V2 হোল স্কোয়ার। এখানে C1 C2 সবকটাই ধনাত্মক মান, আবার V1 মাইনাস V2 হোল স্কোয়ার এটাও কিন্তু ধনাত্মক মান। তাহলে E1 মাইনাস E2 একটা ধনাত্মক মান পাবো, অর্থাৎ E1 কিন্তু E2 থেকে বড় হবে। তার মানে যখন আধান বন্টিত হয়েছে, বন্টিত হওয়ার পর শক্তির পরিমাণটা কমে গেছে, মানে শক্তিটা ক্ষয় হয়েছে। তাহলে এই শক্তি ক্ষয়টা কি হয়েছে? কিছুটা তাপ শক্তি হবে, কিছুটা তড়িৎচুম্বকীয় বিকিরণ হিসেবে নির্গত হবে, যার ফলে আধান বন্টনের ফলে কিন্তু শক্তির ক্ষয় হয়। বেশ, আমরা বরং এবার তাহলে পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্ন অরুণিমা মণ্ডল, কুয়াপুর হাই স্কুল, পশ্চিম মেদিনীপুর। অরুণিমা জানতে চেয়েছি, a capacitor of capacity C is connected with a battery of potential V. The distance between its plates is reduced. Assuming that the battery remains the same, then what will be the new energy given by the battery? Rajiv sir. আচ্ছা, অ্যাকচুয়ালি ক্যাপাসিটেন্সের ফর্মুলাগুলো একটু আগে দেখে নিয়ে তারপর এইটা করলে তোমরা সবটাই ভালোভাবে বুঝতে পারবে। আমরা এমনি প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা করি কি, আমরা এইটার মধ্যে পোটেনশিয়াল, এখানে এই যে ফিল্ডটা হয়, লাইন্স অফ ফোর্সগুলো এইভাবেই তৈরি হয়। তারা ফিল্ড ই সমান, যদি এই দিকটাকে এইটার সঙ্গে নর্মালি ডিরেকশানটাকে এক্স বলি, এক্স অ্যাক্সিস বলি, তাহলে ই ইকাল টু এই বিভব পরিবর্তন হচ্ছে, এখানে পোটেনশিয়াল ভি, এখানে পোটেনশিয়াল জিরো, যেহেতু আর্থিং করা আছে, তাহলে পরিবর্তন হচ্ছে এক্সের ডিরেকশানেই বিভবটা পরিবর্তিত হচ্ছে। এক্স যখন জিরো তখন পোটেনশিয়াল ভি, এক্স যখন ডি, এই দুটোর মধ্যে ডিস্টেন্স যদি ডি হয় তখন এটা লেখা যেতে পারে ডিভি বাই ডিএক্স ইকাল টু সিগমা বাই
এপসিলন জিরো, এটা কুলম্বস থিওরাম থেকে যদি এখানে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এপসিলন হয়, মানে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, সেটাকে আমরা এরকমও লিখতে পারি কে এপসিলন জিরো, যে এটা হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটিও আমরা বলি। তাহলে ই ইকাল টু মাইনাস ডিভি বাই ডিএক্স ইকাল টু সিগমা বাই এপসিলন, এটা থেকে আমরা লিখতে পারি মাইনাস ডিভি সমান সিগমা বাই এপসিলন ইন্টু ডিএক্স। এখান থেকে আমরা যদি পুরো এই রিজিয়নটার উপরে হিসাব করি, এখানে পোটেনশিয়াল ভি, এখানে পোটেনশিয়াল জিরো, তাহলে বা এমনি সিম্পলি যদি হিসাব করো ভি ইকাল টু ই ইন্টু ডি দিয়েও করতে পারো, নাহলে ইন্টিগ্রেট করেও করতে পারো। তাহলে মাইনাস ডিভি দিয়ে জিরো টু ভি করো, সরি ভি টু জিরো, কেন এখানে পোটেনশিয়াল ভি, এখানে জিরো। তাহলে এখানে সিগমা বাই এপসিলন জিরো ডিএক্স জিরো টু ডি হবে। পরে তোমরা জানবে যে ডিফিনিট ইন্টিগ্রালে এখানে যদি লিমিটগুলো ইন্টারচেঞ্জ করা হয়, নেগেটিভটা পজিটিভ হয়ে যায় এখানে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডিভি সমান জিরো টু ভি ইকাল টু সিগমা বাই এপসিলন জিরো ডিএক্স জিরো টু ডি। তাহলে এখান থেকে এই ডিএক্সের ইন্টিগ্রেট করলে হয় এক্স, মানে ফর্মুলা তোমরা জানো, এইটা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, এই ফর্মুলা অনুযায়ী একটা কনস্ট্যান্ট থাকে যদিও ইনডিফিনিট ইন্টিগ্রালে, যেহেতু এখানে ডিফিনিট ইন্টিগ্রাল তাহলে এই কনস্ট্যান্ট টার্মটা আসবে না। সেখান থেকে ভি ইকাল টু সিগমা বাই এপসিলন ইন্টু ডিএক্স জিরো টু ডি। এই ফর্মুলাটা যদি আমরা পোটেনশিয়ালের ক্ষেত্রে লাগিয়ে দেই, যে এখানে কতটা চার্জ আছে, যদি এই প্লেটের এরিয়া যদি এ হয় তাহলে চার্জ থাকবে সিগমা ইন্টু এ, আর পোটেনশিয়াল হচ্ছে জিরো টু ডি সিগমা বাই এপসিলন ডিএক্স। তাহলে ক্যাপাসিটেন্স হবে কিউ বাই ভি, সেখান থেকে আমরা লিখতে পারি সিগমা এ বাই ইন্টিগ্রেশন জিরো টু ডি সিগমা বাই এপসিলন ডিএক্স। যদি এটা পুরোটাই একই মিডিয়াম দিয়ে ফিল আপ থাকে তাহলে অটোমেটিক্যালি এটা ইন্টিগ্রালের বাইরে আসবে, সিগমাটাও বাইরে আসবে, তখন দাঁড়াবে এ এপসিলন বাই, এটা ইন্টিগ্রেট করলে ডিএক্স ইন্টিগ্রেট করলে এক্স হয়, এবং লিমিট করলে এটা ডি হবে। তাহলে ক্যাপাসিটেন্স হবে এইটা। যদি এটা শূন্য মাধ্যম হয় তাহলে তখন আমরা লিখবো সি জিরো ইকাল টু এ এপসিলন জিরো বাই ডি। এখানে তোমার যে কোশ্চিন, সেই কোশ্চিনটা ডি চেঞ্জ করলে কি হবে? হ্যাঁ, কোশ্চেনটা এবারে ডিটা যদি চেঞ্জ করে দেই তাহলে ক্যাপাসিটেন্স, Question আমি বলে দিচ্ছি স্যার। A capacitor of capacity C is connected with a battery of potential V. The distance between these plates is reduced, assuming that the battery remains the same. When what will be the new energy given by the battery? তাহলে অ্যাকচুয়ালি আমাদের কাছে এনার্জি ছিল হাফ সিভি স্কোয়ার বা হাফ কিউ স্কোয়ার বাই 2c, এটাও ছিল, এর আগেও আমরা দেখেছি। তাহলে অটোমেটিক্যালি সিটা যদি, এই ডিটা যদি কমে যায় তাহলে সিটা কি হবে, বেড়ে যাবে। সিটা বেড়ে যাওয়া মানেই যদি চার্জ একই থাকে বা একই থাকে, এটা যদি বেড়ে যায় তাহলে অটোমেটিক্যালি এনার্জিটা বেড়ে যাবে। ব্যাটারিটা একটু বলে দিই আমি একটু, এখানে ব্যাটারিটা কানেক্টেড আছে, তো ব্যাটারি কানেক্টেড থাকার জন্য পোটেনশিয়ালটা সেম থাকবে। হ্যাঁ, পোটেনশিয়াল হয়তো বললাম, পোটেনশিয়ালটা সেম থাকার জন্য এনার্জি বেড়ে যাবে, এনার্জিটা বেড়ে যাবে, স্টোরড এনার্জিটা বেড়ে যাবে। বেশ, তাহলে এই প্রশ্নের উত্তর পাওয়া গেল। আমরা এবার ত্রিপর্ণার প্রশ্ন দেখি। সমান্তরাল পাত ধারকের পাত দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান কত? ত্রিপর্ণার এটা আরেকটা প্রশ্ন ছিল যে সমান্তরাল পাত ধারকের পাত দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান কত? চন্দ্রজিৎ স্যার, হ্যাঁ, একটু থার্ড স্লাইডটা দেখাবেন। হ্যাঁ, আমরা তৃতীয় স্লাইডটা বরং একবার এটার সঙ্গে দেখিনি। একটা সমান্তরাল পাতধারকের শ্যাডো বোঝালেন, যে সমান্তরাল পাতধারকের আমরা ধরে নিচ্ছি যে একটা উপরের প্লেটটা হচ্ছে এ আর নিচের প্লেটটা বি। তাহলে ওপরের প্লেটে যদি প্লাস কিউ চার্জ দিই, নিচের প্লেটের দিকে মাইনাস ইন্ডাকশনের জন্য মাইনাস চার্জ তৈরি হবে, আর বাইরের দিকে প্লাস চার্জটা তৈরি হবে। যেহেতু বাইরেরটা আর্থিং করা, তার ফলে ওই বাইরের যে মুক্ত আধানটা সেটা মাটিতে চলে যাবে। এখন এর আধানের জন্য, প্লাস কিউ আধানের জন্য বি এর জায়গায় একটা তড়িৎক্ষেত্র প্রাবল্য, সেটা কত হবে না, সেটা হবে, স্যার একটু বোর্ডে লিখবেন, সিগমা বাই 2 এপসাইলন বা 2 এপসাইলন 0 কে। মধ্যখানে যদি মিডিয়ামটা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কে হয় বা এপসাইলন হয় তাহলে ওটা হবে সিগমা বাই 2 এপসাইলন। এটা হচ্ছে এর চার্জের জন্য বি এর জায়গায় ইলেকট্রিক ফিল্ড।
এবার বিতে তো একটা ইনডিউস চার্জ হয়েছে মাইনাস কিউ, তাহলে তার উপর ফোর্সটা কত হবে? তাহলে ফোর্সটা হবে ই ইন্টু কিউ। তাহলে ই ইন্টু কিউ, কিউটা মানে হচ্ছে সিগমা এ, ই ইন্টু কিউ, এর ফোর্সটা হচ্ছে ই ইন্টু কিউ। তাহলে ইটা ছিল আমার সিগমা বাই 2 এপসাইলন, আমার এপসাইলনটাকে এপসাইলন 0 কে হিসেবেও লিখতে পারি। তাহলে এটা দাঁড়িয়ে গেল সিগমা স্কোয়ার এ বাই 2 এপসাইলন। এবার যদি আমি সিগমার জায়গায় বসিয়ে দিই কিউ বাই এ, কারণ সিগমাটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব হচ্ছে কিউ বাই এ। তাহলে কিউ বাই এ যদি বসিয়ে দিই তাহলে আমার ভ্যালুটা আসবে কিউ স্কোয়ার বাই 2 এপসাইলন 0 কে এ। ওটা আসবে ওপরে কিউ স্কোয়ার, ওপরে কিউ সিগমার জায়গায় বসিয়ে দিন কিউ বাই এ বসিয়ে দিন, সিগমা ইকুয়াল টু কিউ বাই এ। তাহলে উপরে আসবে কিউ স্কোয়ার, হ্যাঁ তাহলে ওই স্কোয়ারের জন্য একটা উপরের নিচের কেটে যাবে, উপরে থাকবে কিউ স্কোয়ার আর নিচে আসবে 2 এপসাইলন 0 কে ইন্টু এ। তাহলে এটা অ্যাকচুয়াল ফোর্স। এবার আমি যদি এটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে সাবস্টিটিউট করে দিই তাহলে হয়ে যাবে হাফ কিউ ইন্টু ই, কারণ ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে সিগমা বাই এপসাইলন 0 কে। তাহলে এটা হচ্ছে বল। যদি আমি আধান দিয়ে বের করতে হয় তাহলে হাফ কিউ ইন্টু ই, আর যদি এপসাইলন 0 ডাইলেকট্রিক কনস্ট্যান্ট রেখে বের করতে হয় তাহলে আমরা ওইভাবে লিখব। বেশ, আমাদের সঙ্গে টেলিফোনে শুভদীপ বণিক রয়েছে। বলো শুভদীপ। শুভদীপ শুনতে পাচ্ছ? আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। বললাম যে আমার কাছে একটি ধারক আছে যার প্রতিটি পাতের প্লেটের ক্ষেত্রফল এ। এ আচ্ছা বলো। এবং একটি প্লেটের আধান প্লাস কিউ এবং অপর প্লেটটির আধান মাইনাস কিউ। ঠিক আছে। তো বলছে সমান্তরাল পাত ধারকের দুটি প্লেটের মধ্যে আকর্ষণ বল কত? বেশ, তুমি শুনতে থাকো। হ্যাঁ, এক্ষুনি আমরা ওটা ডিসকাস করলাম একটু আগের যে টপিকটায়, কিন্তু আমরা ওটাই আলোচনা করলাম যে একটা পাতে কিউ আধান এবং ইন্ডাকশনের জন্য মাইনাস কিউ আধান, তাহলে একই এক্সপ্রেশনই আসবে। এক্ষুনি একটু আগেই আমরা যেটা করে করে নেওয়া যাক। স্যার দুটোর মধ্যে যদি শক্তিটা আমরা লিখি তাহলে ওটা হ্যাঁ আরেকটু অন্যরকম ভাবেও দেখা যাক। হ্যাঁ তাহলে ওটা হাফ কিউভি লিখি আমরা, ই ইকুয়াল টু হাফ কিউভি। এবার স্যার এদিকে এনার্জির জায়গায় যদি আমরা এফ ইন্টু ডি লিখি, হ্যাঁ, আর ভি এর জায়গায় যদি ইডি লিখি, কিউ ইন্টু ইডি, হ্যাঁ, তাহলে এনার্জি হচ্ছে হাফ কিউভি হয়ে যায়। অতি সহজে হাফ সহজে বেরিয়ে আসে। দুটো পদ্ধতিতেই করতে পারো, আগেরটা ইলাবোরেটরি করা আছে, অনেক ভালোভাবে করা আছে, এটা তোমার মনে রাখার সুবিধা, ফর্মটা মনে রাখতে পারো এটা দিয়ে। বেশ, আমরা তাহলে পরের প্রশ্ন দেখি। ত্রিপর্ণার আরেকটা প্রশ্ন ছিল, পৃথিবীকে 6400 কিলোমিটার ব্যাসার্ধের একটি সম্পূর্ণ গোলক বলে ধরা হলে তার ধারকত্ব কত হবে? আমি মৌসুমী ম্যাডামের কাছে চলে যাব। মৌসুমী ম্যাডাম ঝাড়গ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে আমি একটু বলি যে ধরো মনে করো একটা পরিবাহী গোলক আছে, ওই পরিবাহী গোলকের ব্যাসার্ধ কত? আর এবং গোলকটাকে কিউ পরিমাণ চার্জ দ্বারা আহিত করা হলো এবং পরিবাহী গোলকটা বায়ু মাধ্যমে রাখা আছে। তোমরা কি জানো পরিবাহীর পৃষ্ঠে বিভব পার্থক্য কত হবে? V equal to 1/4πε0 Q by R। এটা তুমি কিভাবে পেয়েছো? গসের ল থেকে পেয়েছো, তাই তো? এবার এখন কোন পরিবাহী গোলকের ধারকত্ব C সমান কি লিখতে পারো? C সমান লিখতে পারো Q by V। তাহলে এই ইকুয়েশনটা থেকে, 1 নম্বর ইকুয়েশনটা থেকে তুমি কি লিখতে পারছো? পরিবাহী গোলকের ধারকত্ব কত? 4πε0 R। এবার পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার, সমান কত? মিটারে প্রকাশ করলে আমরা লিখতে পারি 6400 ইন্টু 10⁻³ মিটার। তাহলে পৃথিবীর ধারকত্ব C সমান আমরা কি লিখব? 1/4πε0 এর মান কত? 1/9 ইন্টু 10⁹
নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। তার সঙ্গে যদি পৃথিবীর ব্যাসার্ধকে গুণ করি, আমরা কোন এককে ধারকত্বটা পাবো? ফ্যারাড এককে। এবার এই সি এর এক্সপ্রেশনটাকে যদি একটু ঠিক করে লিখে নিই ক্যালকুলেট করে, তাহলে দাঁড়াবে 6400/9 × 10⁻⁻6 ফ্যারাড। এটা যদি আমরা ক্যালকুলেশন করি দাঁড়াচ্ছে 711.1 মাইক্রোফ্যারাড। দেখো, পৃথিবীর মতো বৃহৎ ব্যাসার্ধযুক্ত একটা গোলকের ক্যাপাসিট্যান্স কত? মাত্র 711 মাইক্রোফ্যারাড। এখানে কিন্তু ফ্যারাড এককটা এতটাই বড় যে পৃথিবীর মতো বৃহৎ গোলকের ক্যাপাসিট্যান্সও খুব ছোট্ট হয়ে যাচ্ছে, মাত্র 711 মাইক্রোফ্যারাড। বেশ, আমাদের সঙ্গে টেলিফোনে একজন ছাত্র রয়েছে, সৌভিক পাল ফোন করেছে। বলে সৌভিক। আমার প্রশ্ন হলো, একটি সাবানের বুদবুদকে তড়িদাহিত করলে এর আকারের পরিবর্তন হয় কি? যদি আকারের পরিবর্তন হয় তবে বুদবুদের বিভবের কি পরিবর্তন হবে? রানা স্যার উঠে পড়েছেন আপনি একটু মুখে বলে দিন, স্যার বোর্ডে দেখিয়ে দিচ্ছেন। অ্যাকচুয়ালি বুদবুদ যখন এখানে থাকছে, সাবানের বুদবুদটা যখন এখানে থাকছে, যত উপরে যাচ্ছে তত প্রেসার। সাবানের বুদবুদ উপরে যাবে না, উপরে না, সাবানের বুদবুদ বলেছে এমনি হবে, আকারের পরিবর্তন হবে, আকারে পরিবর্তন হবে, কারণ আধান দিলে বিকর্ষণ বলটা বাড়বে, ফলে আকারে বাড়বে। আর যে পরিমাণ আধান তাতে দেওয়া হচ্ছে, কাজ করা হচ্ছে, তা তোমার শক্তি বাড়বেই। না না, আকারে বাড়া মানে হচ্ছে ব্যাসার্ধ বাড়বে, ব্যাসার্ধ বাড়লে ধারকত্ব বাড়বে, ধারকত্ব বাড়লে বিভব মানে যেহেতু V = Q/C, তাহলে অটোমেটিক্যালি সি বাড়লে ভি কমবে। মানে যেহেতু 8টা বাড়ছে, তাহলে আস্তে আস্তে সিটা বাড়ছে মানে বিভবটা কমছে। বেশ, এর পাশাপাশি আমি আরেকটা জিনিস একটু রানা স্যারের কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে ভ্যান ডি গ্রাফ জেনারেটরের কার্যপ্রণালীটা যদি একটু সংক্ষেপে আমাদের একটু বলে দেন। ভ্যান ডি গ্রাফ জেনারেটর হচ্ছে, লাস্ট স্লাইডটা দেখাবেন। আচ্ছা, লাস্ট স্লাইডটা আমরা একবার একটু দেখি। উৎপাদকের যন্ত্র, প্রথম দিকে সিল্ক আর রুমাল ঘষে আধান তৈরি করা হতো, তারপর একটা ধাতব প্লেটকে ঘষে সেখান থেকে আধান স্থানান্তরিত করা হতো। তো এগুলো কোনোটা দিয়ে খুব উচ্চমানের আধান করা যেত না, যেটা দিয়ে প্রচুর বিভব পার্থক্য সৃষ্টি করা হতো। আমি প্রশ্ন উঠতে পারে, প্রচুর বিভব পার্থক্য সৃষ্টি কেন লাগবে? আণবিক গবেষণার ক্ষেত্রে কণাকে ত্বরণযুক্ত করে নিউক্লিয়াসে যখন আঘাত করার চেষ্টা করা হলো, তখন বিভব পার্থক্য প্রচুর প্রয়োজন পড়লো। তো ওই ঘষে, চার্জ ঘষে একটা জায়গা থেকে নিয়ে একটা জায়গায় নিয়ে গিয়ে খুব উচ্চমানের বিভব তৈরি করা যাচ্ছিল না, এবং ওই প্রোটন বা ইলেকট্রনের গতিশক্তিও খুব বাড়ানো যাচ্ছিল না। তখন যেটা বস্তু তৈরি হলো তাকে আমরা ভ্যান ডি গ্রাফ জেনারেটর বলি, আমরা স্লাইডে দেখতেই পাচ্ছি। আমরা একটা কথা জানি যে যখন কোনো সরু সূচিমুখ থাকে, সেই সূচিমুখের মুখটাতে তলমাত্রিক ঘনত্ব খুব বেড়ে যায়, এবং তার ফলে সে আধান সেখান থেকে পাশে বায়ুমণ্ডল বা বায়ুর কণাকে দিয়ে দেয়। এরকম যদি অনেকগুলো সূচিমুখ কোনো একটা জেনারেটরের সাথে যুক্ত করে দেওয়া যায়, তাহলে এরা আধান দেবে। এবারে সামনে একটা সিল্কের যদি বেল্ট থাকে, যে বেল্টটা এখান থেকে আধানগুলোকে সংগ্রহ করবে, যেমন আমরা ছবিতে দেখতে পাচ্ছি, ওই বেল্টটা উপর থেকে ঘুরে যাচ্ছে। তাহলে যেখানে তলায় ওই সূচিমুখে আধান কারকগুলো আছে, সে ওই বেল্টে আধান দিচ্ছে, ওটা উপরে চলে যাচ্ছে। এবং উপরে আবার দেখো কতগুলো সূচিমুখ আছে, যেমন সূচিমুখ আধান দিতে পারে, তেমনি সূচিমুখ আধান সংগ্রহ করতে পারে। তাহলে সিল্কের ওই পাতের ওপর থেকে সে আধান সংগ্রহ করে নিয়ে ওপরটাকে গোলকাকার পরিবাহী, মাটি থেকে ওটা প্রায় 30 মিটার উঁচিয়ে অনেকটা উঁচুতে রাখা আছে, এবং সেখানে প্রচুর পরিমাণে বিভব তৈরি করা হচ্ছে, যেটা ওই কণাগুলোকে তৈরি করা হতো। এখন ভ্যান ডি গ্রাফ জেনারেটর কোনো ইউজ নেই, এখন আর ব্যবহার হয় না, এখন ইলেকট্রিক ফিল্ড দিয়ে করা হয়। ঠিক আছে, অর্থাৎ তোমাদের প্রশ্নের সমস্ত উত্তরই কিন্তু তোমরা পেয়ে গেলে। এবার বরং তোমরা দেখে নাও আগামীকাল। তার আগে অবশ্যই আমি ক্লাস 12 এর আজকের অ্যাসাইনমেন্টটা স্যারকে একটু দিয়ে দিতে বলবো। প্রথম, কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটি ফলকের ক্ষেত্রফল একটি সমান্তরাল পাতধারকের ক্ষেত্রফলের সমান ও বেধ 3d/7, যেখানে d হলো পাত দুটির ব্যবধান। ফলকটিকে ধারকের পাত দুটির মধ্যে প্রবেশ করালে ধারকত্বের কি পরিবর্তন হবে? আর দ্বিতীয়টা, একটি গোলকাকার ফোঁটার ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড
যদি ফোঁটাটি 8টি সমান গোলকাকার ফোঁটায় ভেঙে যায় তাহলে প্রত্যেকটি ছোট ফোঁটার ধারকত্ব কত হবে। আর তৃতীয়, একটি পরিবাহী গোলকের ধারকত্ব সি, এটি অন্য একটি ফাঁপা ও ভূসংলগ্ন গোলকের মধ্যে সমকেন্দ্রিকভাবে রাখা হলো। দেখাও যে পরিবাহী গোলকটির ধারকত্ব n গুণ বৃদ্ধি পাবে যেখানে দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত n:n-1। বেশ, অর্থাৎ তোমরা আজকের অ্যাসাইনমেন্ট পেয়ে গেলে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করবো, তবে অবশ্যই কাল সকাল 10টায় কি বিষয় থাকবে তোমাদের জানিয়ে দেবো। আগামীকাল আমাদের বিষয় থাকবে ইংলিশ, আর ইংলিশে নবম শ্রেণীর জন্য থাকবে অল সামার ইন আ ডে, আর দ্বাদশ শ্রেণীর জন্য আমাদের বিষয় থাকবে আ স্লিপ ইন দ্য ভ্যালি। আর আজ 3টে থেকে 4টায় ক্লাসরুম তো রয়েছে, তোমরা জানো। আজ তোমরা কি নিয়ে আলোচনা হবে এখানে অবশ্যই তোমাদের একবার বলে দিই। আজকে দশম শ্রেণীর জন্য থাকবে জীবন বিজ্ঞান, থিম কন্টিনিউইটি অফ লাইফ, সাব থিম রিপ্রোডাকশন। আর দ্বাদশ শ্রেণীর জন্য থাকবে নিউট্রিশন, প্রিপারেশন অফ সিম্পল থেরাপিউটিক ডায়েট। এবার তোমাদের জানিয়ে দেবো কিভাবে তোমরা তোমাদের প্রশ্ন আমাদের কাছে পৌঁছে দিতে পারো। তোমরা এর মধ্যেই জেনে গিয়েছো, হোয়াটসঅ্যাপ আর ইমেল করতে পারো। প্রথমে নিজেদের নাম লিখবে, ক্লাস লিখবে, বিষয় লিখবে, স্কুলের নাম আর জেলার নাম অবশ্যই জানাবে। হোয়াটসঅ্যাপ করতে পারবে এই নম্বরে 9748217201। এই নম্বরে আগামীকাল সকাল 10টার অনুষ্ঠানের জন্য আজ বেলা 1টা পর্যন্ত প্রশ্ন পাঠাতে পারো bsclassroom2020@gmail.com এ। আজকের মতো আলোচনা এই পর্যন্তই। সব খবরের জন্য আপনাদের চোখ থাক শুধুমাত্র এবিপি আনন্দে। সকলকে ধন্যবাদ।